আমি আমি পরীক্ষায় ভালো করলাম না, কারণ কি স্যার এমন কোয়েশ্চেন করছে, এইটা তো আমার পরীক্ষায় ভালো করার কথা না। হ্যাঁ, সবাইকে এই কোয়েশ্চেন করছে, আমাকে ঠিক কঠিন কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে। এটা হলো সেলফ ডিফেন্স। তারপরে আমরা হলো যে এই জিনিসটা হচ্ছে তাহলে আমরা বলছি রেশনাল নরমাল সেলফ ডিফেন্সটা আছে কিনা, সেটা যদি হয় এটা হতে হবে। কিন্তু এই সেলফ ডিফেন্সটা নরমাল সেলফ ডিফেন্স বা রেশনাল বা অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যাংজাইটি, এটা কিন্তু যখন সমস্যাটা চলে যাবে তখন আর থাকবে না, তখন এটাকে নরমাল অ্যাংজাইটি বলি। কিন্তু আমরা এটা একটা হলো ঘটনা হবে, আগামী 1 বছর পরে একটা ঘটনা হবে, তার জন্য এখন থেকে যদি আমি চিন্তা করতে থাকি, এটা কিন্তু ফার্দারমোর নরমাল না। পরীক্ষা আসতেছে, তার জন্য আমার যদি একেবারে হোস্টেল ছেড়ে আমি বাসায় চলে যাই, কথা ঠিকই আসতেছে নরমাল অ্যাংজাইটি। তাহলে অ্যাংজাইটি যারা বলছেন যে এক্সেসিভ এন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্টেট অফ অ্যারাউজাল characterized by feeling of apprehension, uncertainty or fear which are not attributable to real danger and difficult to control. This is an anxiety disorder. Still পাচ্ছে না? এই তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? হ্যালো? নো স্যার। তোমরা কি স্ক্রিন দেখা যাচ্ছে না? তো না বললে কেমনে হবে? এই স্ক্রিন শেয়ার হচ্ছে। স্ক্রিন শেয়ার হচ্ছে। না, ব্যাকগ্রাউন্ডে যেন না, তুমি শেয়ার করবে, আবার শেয়ার। আইসরে এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে আমরা বলছি অ্যাংজাইটি যাওয়া বলতে যখন এক্সেসিভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে এবং যে আমাদের বায়োলজিক্যাল অ্যারোজাল অর সাইকোলজিক্যাল অ্যারোজাল যদি বেশি হয়, যার জন্য অ্যাপ্রিহেনশন, ফিয়ার এন্ড অ্যাট্রিবিউটেবল টু দ্য রিয়েল ডেঞ্জার এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে না বা এটা কোরিলেট করবে না এবং কন্ট্রোল করা যাবে না, সেটাগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডারস। তার মানে অ্যাংজাইটি থাকবে স্বাভাবিক, কিন্তু অ্যাংজাইটি যখন এক্সেসিভ হয়ে যায় বা প্রলং হয়ে যায়, তখন আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলছি। টু মাচ প্রলং অর টু মাচ হাইটেন অ্যাংজাইটি হয়, সেটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলছি। এবং অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে গেলে আরেকটা ক্যাটাগরিজ লাগে, সেটা হলো ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট হতে হবে ইন দ্য ইম্পর্টেন্ট এরিয়াস অফ ফাংশনিং। সে যেখানে যেখানে কাজ করে সেটা যদি হয় সমস্যা হয়, তখন অ্যাংজাইটি। কারণ অনেকে অ্যাংজাইটি প্রোন আছে, তার ভালো পারফর্ম করতে পারে, পরীক্ষা নিয়ে সমস্যা নাই, পারফরমেন্স নিয়ে সমস্যা নাই, ফ্যামিলি প্যাটার্ন নিয়ে সমস্যা নাই, তাহলে এটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা যাবে না। হি অর সি মাইট বি অ্যাংজাইটি প্রোন, কিন্তু এটা কিন্তু ডিসঅর্ডার না। যদি কোনো এই অ্যাংজাইটির কারণে তার যদি নিজস্ব যে ফাংশনটা যদি ইম্পেয়ার্ড হয়, তার যতটুকু হওয়ার কথা, তার যেটুকু গেইন হওয়ার কথা সেটা যদি না হয়, তখন আমরা এটাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো। তাহলে অ্যাংজাইটি নরমাল ফেনোমেনা আর অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যাবনরমাল ফেনোমেনা। অ্যাবনরমাল ফেনোমেনা তখনই বললাম, একটা হলো গিয়া টু মাচ প্রলং অর টু মাই হাইটেন অ্যাংজাইটি এন্ড ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট, এই তিনটা মিলেই কিন্তু আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো। দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। হয় না তো, কি স্ক্রিন শেয়ার হয় না? বুঝতে পারে না। ছোট করে
চলে গেছে নাকি? এখান থেকে হবে, আমার এখান থেকে হবে, কি শেয়ার করুন জানি না। ওখানে ঢুকতে কোথায় ঢুকতে হবে? হোয়াটসঅ্যাপে। এটা পারমানেন্ট সাইট না, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, প্রিভিয়াস অনলাইন ক্লাস না। তারপর শেয়ার করব কোনটা, এটা না, লিসেন 7 লেকচার 7 ফিফথ এটা, এটা আপনারটা আপনার শেয়ার করতে হচ্ছে আপনার, তাহলে ইয়াতে দেখুন স্যার, আগে তুমি দেখুন স্যার। দেখো দেখো না, জমি দেখো না, তুমি এটা করো না, আমার অনলাইন আছে, নেট অন করা আছে না? যখন দিতে হবে এটা তো তোমার সেন্টটা আনতে হবে, কোথায় দিতে পোস্ট করে দাও এটা। জুমের আইডিটা ডিলিট মানে না ওইখানে নাই, আমার এখানে নাই, জুমের তোমার সেন্ড করতে হবে। এটা ওই সেটটা ছিল তো, ওই সেটে সমস্যা সমস্যা আছে, পাঠাও। সেভেনটা আমি শেয়ার করবো না, অনলাইন অনলাইন ক্লাস শেয়ার করবো। অনলাইন স্যার আপনার ওই জুম আইডিটা নাই। তোমার কাছে নাই? জি স্যার, শেয়ার করতে যায় না, তার যাবে সময় লাগবে না, শেয়ার করলাম, শেয়ার করতে যায় না। এটি পেয়েছো? হুম? হবে জি স্যার, অনলাইন আমি এরকম না স্যার,
এই ওটা নাই এই ক্লাসের নাই আমার এখানে নাই তারপর নাই ক্লাস ক্লাসের অনলাইন ক্লাস বাইরে দাও অনেকদিন পাঠাইছিলাম না সেদিন আইডিয়া অনলাইন ক্লাস ওর কাছে পাঠাও নিউজ এবার না হতে আমি এখানে চলতে হ্যালো হ্যালো এই শোনা যাচ্ছে Yes, sir. শোনা যাচ্ছে Yes, sir. স্যার শোনা যায় হ্যালো সৌরভ হ্যাঁ স্যার দেখা যায় কি হ্যাঁ স্যার স্লাইড দেখা যাচ্ছে স্যার বুঝি না স্লাইড দেখা যাচ্ছে স্যার স্লাইড দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে এনজাইটি নরমাল এনজাইটি কারণ থাকবে এটি স্বাভাবিক কিন্তু এনজাইটি যখন বেশি হয়ে যায় অথবা টু মাচ প্রলং হয় সাথে ফাংশনাল ইমপ্যাক্ট হয় তখনই এনজাইটি জড়া বলে তো এনজাইটি জড়ার ক্লিনিক্যাল যদি আমরা ক্রাইটেরিয়ার কথা বলি কিছু কিছু ক্রাইটেরিয়া হলো সাইকোলজিক্যাল কিছু ক্রাইটেরিয়া আছে কিছু অটোনমিক ক্রাইটেরিয়া আছে অটোনমিক যেমন আমরা বলি ফাইট এন্ড ফ্লাইট শব্দ আছে হয় একটা এনজাইটি হলো থেকে ফাইট করো ডেঞ্জার আছে ফাইট করো অথবা যদি না পারো তাহলে দৌড়াও ফ্লাইট করো তো ফাইট করো তাহলে এটা হলো কি ফাইট এন্ড ফ্লাইট এটা হলো কি সিম্পলিক সিস্টেমের আর যদি বলো যে না আমি কিছু পড়ে থাকো তখন হলো গিয়া প্যারাসিম্পথেটিক কাজ করি আমরা কোনো কাজ করব তো প্যারাসিম্পথেটিক কাজ করি ইউজুয়ালি তো এই ক্ষেত্রে অটোনমিক ডিসফাংশন হয় সেই ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার্স সাইকোলজিক্যাল ক্লিনিক্যাল ফিচার্স ফেয়ারফুল অ্যান্টিসিপেশন হয় ভয় পায় কিছু কিছুতেই সহজেই আশা করে এবং কিছু সাউন্ড টাউন হলে তখন খুব বিরক্ত ফিল করে রেস্টলেসনেস হয় পোর কনসেন্ট্রেশন দ্যাট লিডস টু সাম সর্ট অফ ফরগেটফুলনেস এন্ড ওয়ারিং থটস সব সময় কেমন যেন একটা আতঙ্ক ভাব হয় কি হবে না হবে এই সাইকোলজিক্যাল ফিচার্স এর সাথে সাথে অটোনমিক কিছু অ্যারোজাল হয় যেটা বলে জিআই সিস্টেমের ক্ষেত্রে ড্রাই মাউথ ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং ড্রাই হয়ে যায় তো সোয়ালোয়িং করতে সমস্যা হয় এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্টনেস আসে এক্সেসিভ উইন্স আছে কারণ কেউ যদি রাতে না ঘুমাইতে পারে তাহলে এক্সেসিভ উইন হয় হ্যাঁ এক্সেসিভ উইন রাত যদি ঘুমায় তার মানে রাতে না ঘুমাইলে কি হয় প্যারাসিম্পথেটিক স্টিমুলেশন হয় না তো প্যারাসিম্পথেটিক যদি না হয় তাহলে স্প্লাইন ভেসেলস গুলা সাপ্লাই কমে যায় স্প্লাইন ভেসেল যদি সাপ্লাই কমে যায় তাহলে ডাইজেশন ভালো হবে না ইনডাইজেশন আর উইন বেশি তৈরি হবে নাইট্রোজেনাস পার্টিকেলস বেশি হবে তাই তো এই জন্য অনেক সময় আবার যদি হয়ও ফ্রিকুয়েন্ট যে ওই যে আমরা মোর্টালিটি যে যে পেরিস্টালসিসটা হয় সেটা কি ফ্রিকুয়েন্ট হয় তার জন্য ফ্রিকুয়েন্ট অর লুজ মোশন হতে পারে জিআই সিস্টেমের জন্য রেসপিরেটরি সিস্টেমের জন্য কনসিস্টেন্ট ফিলিং কনসিস্টেন্ট চেস্ট
ডিফিকাল্টি ইন ইনহেলিং বা শর্টনেস অফ ব্রেথ হতে পারে, কোনো ক্ষেত্রে পালপিটেশন, ডিসকমফর্ট ইন দ্য চেস্ট, অ্যাওয়ারনেস অফ মিস বিট, হার্টবিটটা এত ফাস্টলি বিট করে যেন মনে হয় একটা কোনো ড্রপ হয়ে গেছে, এটা বিট ঠিক মতো পড়ে নেই। জেনারেল সিস্টেমটা ফ্রিকোয়েন্ট আর্জেন্সি অর ফ্রিকোয়েন্সি অফ মিচুরেশন পরীক্ষা দিলে হয়। বাথরুমে বারবার যায়, গলাটা শুকায় যায়, তাড়াতাড়ি পানি খেতে ইচ্ছে করে। ডিজিটাল সামসুর অটোনমিক ফেলিয়ার অফ ইরেকশন হতে পারে, মেনস্ট্রুয়াল ডিসকমফর্টনেস হতে পারে, মেনস্ট্রুয়াল পেইন হতে পারে, ডিসকমফর্টনেস হতে পারে। সেই সাথে যদি মাসেল টেনশন হয়, আমরা অনেক সময় বলে অনেকে বল মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা, এই ব্যথাগুলোর মেইন কারণ কিন্তু টেনশন। যখন হলো কি কন্টিনিউয়াস কন্ট্রাকশন হয় তখন অ্যাক্টিনের মায়োসিনটা হলো গিয়া কি করে ওভারল্যাপ করে। অ্যাক্টিন মায়োসিন ওভারল্যাপ যদি করতেই থাকে, কন্টিনিউয়াসলি করতে থাকে, ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়। That may some sort of pain, headache হয়, aching muscles হয়, tremor হয়। শোনা যাচ্ছে কি? frequent disruption হচ্ছে কিন্তু। শোনা যাচ্ছে কি? তোমরা রেসপন্ড করো। শোনা যায় স্যার। স্যার মাসল টেনশনের বিষয়টা স্যার আবার একটু বলেন। হ্যালো, জি স্যার, মাসল টেনশন এই যে অ্যাক্টিন মায়োসিনের এটা স্যার একটু আবার বলেন। হ্যাঁ বলো। স্যার মাসল টেনশন, হেডেক, আচ্ছা, তো বলছি যে ট্রেমর যদি হয়, মাসল টেনশন হয়, সেখানে বলছি যে হেডেক হতে পারে, অ্যাকিং নার্ভাস হতে পারে, যে কোনো জায়গায় ব্যথা হতে পারে। সেটা হলো কন্টিনিউয়াস কন্ট্রাকশন হয়ে যাওয়ায় এই জিনিসটা হয়। তাহলে এটাতে কিন্তু অটোনমিক অ্যারোজালের জন্য হয়, মাসল টেনশনের জন্য হয়। আর ট্রেমর হয়, কিছু কিছু হাইপারভেন্টিলেশন হয়। হাইপারভেন্টিলেশন মানে স্যালো ব্রিদিং হয়। স্যালো ব্রিদিং যদি হয়, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জটা প্রপারলি হয় না, তার জন্য হাইপারকেপনিয়া হয়। হাইপারকেপনিয়া লিডস সাম সর্ট অফ ডিজিনেস, tingling sensation in extremities। আমরা বলে হাইপার যে কি হয়, হাইপার যদি ভেন্টিলেশনের জন্য টিটেনির মতো হয়ে যায়। তারপরে ফিলিং অফ দ্য ব্রেথলেসনেস আর একটা স্লিপ ডিস্টারবেন্স। তার মানে স্লিপ ডিস্টারবেন্স কিন্তু একেবারে সিগনিফিকেন্ট। স্লিপ ডিস্টারবেন্স যে কোনো সাইকোলজিক্যাল সিম্পটমসে বা ডিসঅর্ডারে স্লিপ ডিস্টারবেন্স হয়। কিন্তু এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডারে স্লিপ ডিস্টারবেন্স একটা ক্যারেক্টারিস্টিক হয়, যেমন ফলিং, ডিফিকাল্ট ইন ফলিং স্লিপ, ঘুমাইতে গেলেই সময় লাগে, ঘুম সহজে আসে না, অথবা ঘুমটা ফ্রিকোয়েন্টলি ভেঙে যায়, পটপট করে ভেঙে যায়। আবার ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ঘুম ভেঙে যায় বা আর্লি হতেও পারে, কিন্তু মেইন ফিচার্স ডিপ্রেশন ফিচার্স হলো কি আর্লি মর্নিং ওয়েকিং টাইপ অফ স্লিপ। ঘুম যখন থেকে ইউজুয়ালি ঘুম থেকে ভাঙে তার কমপক্ষে 2 ঘন্টা আগে ঘুম ভাঙবে, আর ঘুম আসবে না। তার মানে স্লিপ সাইকেলটা আমরা যত রিপিট করতে থাকবো তত ফেটিগুলি কাটবে। আর স্লিপ সাইকেলটা যদি ফ্রিকোয়েন্ট কি হয়, শেষের দিকে ভাঙে, স্লিপ শেষের দিকে স্লিপ সাইকেল কমে যায়, তার জন্য ফেটিগুলি থাকে। এই এনজাইটির ক্ষেত্রে কিন্তু এইটা না, ঘুম আসতে সমস্যা হয়, ফ্রিকোয়েন্টলি ঘুম ভেঙে যায়, অথবা ঘুম আসতে সমস্যা হয় কিন্তু একবার ঘুমে গেলে ঘুম প্রপার ঘুম হয় এবং উঠে ফ্রেশ লাগে। এবং এই যে একিং পেইনস, হেডেক, একিং মাসলস, এই সমস্যাগুলা, ট্রেমর, এই সমস্যাগুলা কিন্তু সাধারণত লেট ডেতে বা ইভিনিং ওয়ার্সেনিং হয়। ডিপ্রেশনে কিন্তু মর্নিং ওয়ার্সেনিং হয় সিম্পটমস গুলা, আর অ্যাংজাইটি ক্ষেত্রে ইভিনিং ওয়ার্সেনিং হয়। দিন যত যেতে থাকে তত খারাপ লাগতে থাকে, এবং চিন্তা করতে থাকে ঘুমের জন্য, আগামী এই যে রাতে ঘুম হবে সেটা ঘুম প্রপারলি হবে কিনা, আমার ঘুম আসবে কিনা, এইটা নিয়ে কিন্তু প্রি অকুপেশন থাকে। আমার যদি ঘুম না হয় তাহলে আমার শরীরটা ভালো থাকবে না। তো that means that is the some characteristic of the disorder। তারপরে এই যারা জেনেটিক্যালি বাবা মা বা ভাই বোনের কারণে যদি হয় সেটা হতে পারে। বায়োকেমিক্যালি বলতে নরএড্রেনার্জিক অ্যাক্টিভিটিস যদি হয়, অথবা পার্টস অফ দ্য ব্রেইন, যার জন্য আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হয়তো বিটা ব্লকার দেই, অথবা দেই হলো কি অ্যাংজাইটিস বেনজোডাইজিপিন দেই। বেনজোডাইজিপিন দেই, তাহলে বেনজোডাইজিপিনের কাজটা হলো কি এই জন্য গাবা ইনহিবিটরি ইফেক্টসটা ইম্পেয়ার্ড হয়ে যাওয়ায়, কাজে এই ক্ষেত্রে আমরা বেনজোডাইজিপিন দেই, কিন্তু লং টার্ম
কি যে রিলেভেন্টটা আমরা দেই এটা, কিন্তু এটা হলো গিয়া ডিপেন্ডও যে প্লাজমা যে প্লাজমা লাইফ যত শর্ট তত বেশি ইফেক্টিভ, তত বেশি ডিপেন্ডেন্স এন্ড টলারেন্স। কাজেই আমরা এই জিনিসগুলা কম দেই। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অন্যান্য অ্যান্টিসাইকোটিক্স অর অ্যান্টিডিপ্রেসেন্ট দেই যদি লঙ্গার পিরিয়ড দিতে হয়। তো এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরস আছে, সেটা হলো গিয়ে এক্সপেরিয়েন্স ইন দা আর্লি এক্সপেরিয়েন্স লাইফ, অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স হয়, অথবা যদি হয় সেক্ষেত্রে হতে পারে। যদি হয় আর্লি লাইফ এক্সপেরিয়েন্স, যদি খারাপ বিটার এক্সপেরিয়েন্স হয় সেক্ষেত্রে হতে পারে, অথবা স্ট্রেসফুল লাইফে সারাক্ষণ স্ট্রেসের মধ্যে থাকি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। তাহলে স্ট্রেসফুল লাইফের হলো ওই যে যারা প্যালেস্টাইনরা বড় হয় তারা তো স্ট্রেসফুল লাইফের মধ্যে থাকে, কখন বোমা আসবে, কখন কি বলে মিসাইল আসবে, তো সেই যদি হয় সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর চাইল্ড এক্সপেরিয়েন্স যদি আগের থেকে তাকে যদি বিট করা হয়, বাবা মার মধ্যে ঝগড়া হয়, মারামারি বাবা দেখে আসছে, বাবা মাকে মারতেছে, মা বাবাকে মারতেছে, এরকম যদি কিছু হয় সেই ক্ষেত্রে, অথবা যদি কোনো কারণে চাইল্ড অ্যাবিউজের হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাংজাইটি প্রোন হওয়ার সম্ভাবনা বেশি। কিছু সাইকোলজিক্যাল কিছু কিছু জিনিস যদি হয়, ইরেশনাল অ্যাজাম্পশন লিডিং টু ইরেশনাল থিংকিং and hold an unrestricted views of danger। কোনো কিছু নিয়ে আমরা যদি আগের থেকে বলি, আমরা যেমন হলো বাচ্চাদেরকে আমরা ভুল ইনফরমেশন দেই, আগে যেমন যদি না ঘুমায়, রাতে না ঘুমাইলে এই আসবে, এখন শিয়াল আসবে, বাঘ আসবে, সিংহ আসবে, সামথিং ডাকাত আসবে, তো এইরকম যদি কারো যদি আগের থেকে তাদেরকে শেখানো হয়, সেক্ষেত্রে তার ইরেশনাল থিঙ্কিং হতে পারে, যে কোনো শব্দ হলে, ফুটকার শব্দ হলে চিন্তা করতে পারে, এইটাই রিয়েলিস্টিক, তার ডেঞ্জার সম্বন্ধে আনরেস্ট্রিক্টেড ভিউ থাকতে পারে। তো কাজেই সাইকোলজিক্যালি যদি হলো কি মেকআপ যদি ঠিকমতো না হয়, সেই ক্ষেত্রেও অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। মেডিকেল কন্ডিশন, কিছু কিছু মেডিকেল কন্ডিশনের জন্য অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়, যেমন হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যারিথমিয়াতে কিন্তু আমরা অ্যাংজাইটি প্রোন হয়, অ্যারিথমিয়ার কারণে অ্যাংজাইটি হতে পারে। কাজে অ্যারিথমিয়া যদি থাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা যাবে না। আবার কিছু কিছু অ্যাংজাইটি অ্যারিথমিয়া লাইক সিম্পটমস করতে পারে। আইএসডি যদি হয় হতে পারে, মাইট্রাল ভালভ প্রলাপস অর ডিজিজ যদি হয়, কার্ডিয়াক ফেলিওর যদি হয়, সেই ক্ষেত্রেও অ্যাংজাইটি সিম্পটমস তৈরি করতে পারে। অ্যাজমার ক্ষেত্রে যদি শ্যালো ব্রিদিং হতে পারে, তারপর সিওপিডির ক্ষেত্রে, হাইপোক্সিয়ার ক্ষেত্রে হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে টেম্পোরাল এপিলেপসি ওয়ান টাইপ অফ এপিলেপসি, কিন্তু এখানে ক্রনিক সিজার অথবা সিজারের মতো প্রেজেন্টেশন করে না কিন্তু প্রেজেন্টেশনটা একটা এপিসোডিক প্রেজেন্টেশন হয়। এপিসোড মানে সারা দিন জুড়ে না, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম এমন একটা অ্যাবনরমাল প্রেজেন্টেশন হয়, পরে সবগুলা ইগনোর করে বলে না আমার তো এরকম কিছু হয় নাই, সে নিজেও জানে না। সেরকম যদি প্রেজেন্টেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি প্রোন হতে পারে। ভেস্টিবুলার নার্ভ ডিজিজ যদি হয়, এন্ডোক্রাইন হাইপারথাইরয়েডিজম তো আমরা বলি, অ্যাংজাইটি ডিসঅর্ডার হলে আমরা অর্গানিক কোনো যদি ডিজিজ কথা বলি, তাহলে হাইপারথাইরয়েডিজম আছে কিনা, হাইপোগ্লাইসেমিক স্টেট চলে যায় কিনা, সেই ক্ষেত্রে অ্যাংজাইটি হতে পারে। আর ফিওক্রোমোসাইটোমাতে তো ফ্রিকোয়েন্টলি হয়। অ্যানিমিয়া যদি হয়, কারো যদি অ্যানিমিয়া হয়, তাহলে কম্পেনসেশন দেওয়ার জন্য, সার্কুলেশন দেওয়ার জন্য, ডিমান্ড ফিল আপ করার জন্য হার্টবিট বেশি হয়ে যেতে পারে, দ্যাট মিনস সাম সর্ট অফ মিক টু দা অ্যাংজাইটি ডিসঅর্ডার। পার্সোনাল যদি টিউমার হয় সেই ক্ষেত্রে হতে পারে। কিছু প্রেসক্রাইব মেডিকেশনের কারণে হয়, অ্যান্টিহাইপারটেনসিভ যদি হয়, আমরা দিলাম হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তো এটা তো হার্টবিট বেড়ে যায়, সেক্ষেত্রে অ্যান্টি অ্যালমিনিক ড্রাগ যদি হয়, ব্রঙ্কোডাইলেটর যদি দেই, অথবা অ্যানেস্থেটিক ড্রাগ দেই, অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিকনভালসেন্স, অ্যান্টিপারকিনসনিয়ান যেগুলো হয় সেগুলো যদি মাসকুলিনিক ব্লকার যদি হয়, অ্যান্টিডিপ্রেসেন্টস, অ্যান্টিসাইকোটিক্স, সবগুলাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি প্রোন হতে পারে। যদিও আমরা অ্যান্টিডিপ্রেসেন্টস আর অ্যান্টিসাইকোটিক্সগুলো লো ডোজে ইউজ করি অ্যাংজাইটি কমানোর জন্য, কিন্তু এইগুলাই কিন্তু অ্যাংজাইটি করতে পারে যদি অ্যান্টিসাইকোটিক এন্ড অ্যান্টিডিপ্রেসেন্ট ডোজে ফুল ডোজে দেওয়া হয়, সেই ক্ষেত্রে অ্যাংজাইটি আমরা প্রভাব করতে পারে। কাজেই এইগুলা যদি প্রভাব করে তাহলে এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার না। অ্যাংজাইটি ডিসঅর্ডার না তাহলে তখন বলতে হবে সাবস্টেন্স ইনডিউস অর মেডিকেশন ইনডিউস অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে হবে। যদি অ্যাংজাইটিকে যদি আমরা ক্লাসিফিকেশন করি DSM-5 অনুযায়ী,
আমরা এখানে লেখা আছে ক্যাটাগরাইজ করা আছে এগোরোফোবিয়া, সোশ্যাল ফোবিয়া, প্যানিক স্পেসিফিক ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার, জেনারেল ডিসঅর্ডার। তো যেই হোক যেটাই করো সেটা হলো আমরা যদি জেনারেল ডিসঅর্ডার আমরা যদি ধারণা থাকি, ফ্যানটা বন্ধ করতে হবে, এসি চালু করলে হবে। জেনারেল ডিসঅর্ডার যদি আমরা জানি তাহলে অন্যগুলা সব ফিচার চলে আসবে। ডিসঅর্ডার সব এগোরোফোবিয়া হোক, সোশ্যাল ফোবিয়া হোক, স্পেসিফিক ফোবিয়া হোক, প্যানিক ডিসঅর্ডার হোক, সব ক্ষেত্রে অ্যাংজাইটি যে ফিচার্স গুলো আমরা বললাম সেই অ্যাংজাইটি কমনলি থাকবে। আর জেনারেল ডিসঅর্ডার বলতে আমরা বুঝাই যে অ্যাংজাইটি ফিচার্স গুলো থাকবে 6 মাস ধরে থাকবে এবং যে কোনো স্টেজে থাকবে, যে কোনো স্টেজে। যে আমি যদি কোথাও কিছু কাজ করবো তাও অ্যাংজাইটি থাকবে, যদি কাজ রেস্ট থাকবো তাও যদি সিম্পটমস হয় সেটাকে বলে জেনারেল ডিসঅর্ডার। আমরা অনেক সময় জেনারেল ডিসঅর্ডারকে ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি বলি, যখন তখন যেখানে সেখানে এই অ্যাংজাইটি ঘোরাফেরা করে, যেন ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি বলি। যে এগোরোফোবিয়া যদি স্পেসিফিকলি বলি, anxiety about a place or situation from which escape might be difficult or help may not be available, such as public transport, open space যদি হয়, অথবা crowded places যদি হয়, going out from home alone যদি এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এগোরোফোবিয়া বলি। তার মানে কি, এমন একটা সিচুয়েশন যেখানে গেলে সে নিজেকে সেভ করতে পারবে না। যদি মনে অনেক ভিড়, কিন্তু এখানে গেলে আমি হারাই যাবো, কেউ আমার পরিচিত কেউ থাকবে না, কাজে আমার যদি কোনো সমস্যা হয় আমি সমস্যাটা সমাধান করতে পারবো না, তখন অ্যাংজাইটি হয়, তখন এপ্রিসিয়েশন না থাকে, তারপর হার্টবিট বেড়ে যায়, রেসপিরেটরি ডিসকমফর্ট, ডিজিনেস হয়ে যায়, প্যানিক হয়ে যায়, সেটাই হলো গিয়ে এগোরোফোবিয়া। আবার যদি হয় এরকম হয়, যদি এরকম আগে থেকে কল্পনা করে যে আমি ওই জায়গায় গেলে আমার সমস্যা হবে, ওপেন স্পেস, একেবারে খোলা মাঠ, ওইখানে গেলাম, যাওয়ার পরে যদি মনে খোলা মাঠ, আমি এখানে মানুষ কিছু আছে, ওইদিকে মানুষ আছে, আমার যদি কোনো কারণে অস্থির লাগে, কেউ যদি হঠাৎ করে আমি অস্থিরতায় ভুগি, তাহলে আমার কি হবে, এই চিন্তা করেই আমি ওই জায়গাতে ভয় পাই, ওই জায়গাতে যেতে ভয় পাই, সেটাই লোক এগোরোফোবিয়া। তার মানে ক্লোজ স্পেস হতে পারে, ওপেন স্পেস হতে পারে, গ্যাদারিংস হতে পারে, একেবারে শুনশান নীরবতা হতে পারে, ওই জায়গাগুলোকে বলি এগোরোফোবিয়া। দুই দিকেই আমরা এটা ডেফিনিশন কি করে পারমিট করি। আর ওই সিচুয়েশন যদি অ্যাভয়েড করতে চাই তাহলে ফোবিয়া, আমরা ফোবিয়া বলছি রিপিটেড persistent irrational fear of a situation or condition or try to avoid that situation is done phobia। তাহলে ওই সিচুয়েশন যদি হয় একটা ক্লোজ স্পেস অথবা ওপেন স্পেস অথবা ক্রাউড স্পেস, সেটা যদি আমি এটা চিন্তা করলে যাতে অ্যাংজাইটি হয় এবং ওইটা যদি অ্যাভয়েড করতে চাই, অ্যাভয়েড করি, সেটাকে আমরা এগোরোফোবিয়া বলবো। যেমন হলো ফিয়ার অফ বিং অ্যালোন, ফিয়ার অফ ক্রাউডস, ফিয়ার অফ লিভিং হোম, fear of public places, feeling detached from the others, and anxiety, and especially anxiety। এই পাঁচটার সাথে যদি অ্যাংজাইটি হয় সেটাকে বলে এগোরোফোবিয়া। আর সোশ্যাল ফোবিয়া, এটা নামটাই বলে সোসাইটি যেখানে কাজ করবে, একটা লেকচার গ্যালারি, একটা পারফরমেন্স একটা করতে হবে এক জায়গা, অথবা বিয়ে বাড়ি, হ্যাঁ সেটা হতে পারে। পার্সন ফিয়ার অফ বিং স্ক্রুটিনাইজড অর ইভালুয়েটেড বাই দ্য আদার্স, আমাকে কেউ জাজ করতেছে কিনা, আমাকে কেউ ফলো করতেছে কিনা, আমাকে ফুটায় চিন্তা করতেছে কিনা, আমাকে সমালোচনা করবে কিনা, সেই জিনিসটা যদি চিন্তা আসে পারসিস্টেন্টলি, তাহলে এটাকে বলে সোশ্যাল ফোবিয়া। পেশেন্টস অ্যান্টিসিপেট রিডিকুল অর হিউমিলিয়েশন, কেউ সমালোচনা করবে, কেউ খারাপ কিছু বলবে, কেউ আমাকে ক্ষতি করবে, ক্ষতিগ্রস্ত করবে, এরকম বা বদনাম করবে যদি চিন্তা করি, সেই জিনিসটা হলো সোশ্যাল ফোবিয়া। পেশেন্টস ইউজুয়ালি অ্যাভয়েড সোশ্যাল সিচুয়েশন such as eating in the public place or the presence of others, conversing with the strangers, and using public toilets যদি হয়, টয়লেট করলাম আমি, ওখানে যদি কেউ ফলো করে, কেউ কিছু বলবে কিনা, দেখবে কিনা, ফিয়ার অফ কজ ইম্পেয়ারমেন্ট, তাহলে যদি হয় আমি ওখানে গিয়ে আমি ভালো কিছু করতে পারবো কিনা, আমি কি ওখানে স্টুডেন্ট হয়ে আমি পারফর্ম ভালো করতে পারবো না, সেই জিনিসটাকে বলে আমরা সোশ্যাল। তাহলে যে এখানে হলো গিয়ে এগোরোফোবিয়াতে আমরা সেফটি কনসার্ন চিন্তা করি, আর সোশ্যাল ভাবে স্ক্রুটিনাইজ, আমাকে বদনাম করছে কিনা, আমাকে কেউ দেখতেছে কিনা, কেউ আমার নেগেটিভ দিকগুলো ইভালুয়েশন করতেছে কিনা, সেই জিনিসটাই হলো গিয়ে সোশ্যাল ফোবিয়ার অংশ। তো সোশ্যাল ডিসঅর্ডার যেটা বলছে, সেই সিমটমস গুলো হয় ব্লাস্টিং অর এন্ড সুয়েটিং, এই সিমটমস গুলো যদি ওই জিনিসটা অ্যাভয়েড করবে, লাম্পস ইন দ্য থ্রোট, মাসল টেনশন এন্ড পেইন, স্কেপ, nausea and dizziness, pressing hearts, avoidance। আমরা যদি কেউ বলি, কেউ কোনোদিন কথা বলে নাই কারোর সামনে, তাকে যদি জোর করে কথা বলতে দেওয়া হয় তাহলে কিন্তু ফাসিং হয়,
চোখ মুখ লাল হয়ে যায়, অস্থির হয়ে যায়, কথা বলতে পাগল হয়ে যায়। তো এটা কিন্তু সোশ্যাল ফোবিয়ার অংশ। সোশ্যাল ফোবিয়া সবার থাকে, বিশেষ করে ডাক্তারদের বেশি থাকে, বা ডাক্তার স্টুডেন্ট বা আমরা স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্টদের বেশি থাকে। কারণ আমরা ব্যারাকতে থাকি না, ব্যারাকে থাকি। আমরা হোস্টেলটা, আমাদের হোস্টেলে আইসোলেট থাকি। এই হোস্টেলে একটা স্ক্রুটিনি হয় যে আমরা থাকি, অন্য কেউ থাকে না। আবার নিজেদের নিয়ম মতো চলি, অন্যদের সাথে মিশি না। কাজেই এদের কেউ যদি বিয়ে বাড়িতে যায়, আত্মীয় বাড়ি যায়, তখন আবার ডাক্তাররা আবার অনেকে আবার রেসপেক্ট করে, আবার আইসোলেট করে, আইসোলেট একটা সোসাইটি মনে করে। এখন ওখানে কেউ যদি বলে ওই বিরুদ্ধে আলোচনা সমালোচনা হয়, ওই কথা শুনে শুনে তুমি কাজ করে। কাজে এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে একটা সার্টেন স্পেসিফিক ওয়ান অর্ডারস, আর স্পেসিফিক বলে স্পেসিফিক ওয়ান, যে তার মানে হলো যে মার্ক ফিয়ার অফ অ্যান অবজেক্ট, সিচুয়েশন অর ইন্ডিভিজুয়াল। অবজেক্ট হলে সিচুয়েশন ইন্ডিভিজুয়াল হতে হবে। ফিয়ারফুল অবজেক্টস অর সিচুয়েশন প্রভোকস অ্যাংজাইটি। একটা জিনিস স্টেইন, আমার হলো কি একটা তেলাপোকা আছে, আমার ভয় লাগে, ঘেন্না লাগে, ওই তেলাপোকাটা দেখলে আমার অস্থিরতা লাগে। অ্যাংজাইটি যেগুলো ফিচার বলতে অ্যাপ্রিহেনশন, টেনশন, পালপিটেশন, রেসপিরেটরি ডিসকমফর্টনেস, অ্যাভয়েডেন্স, এগুলো থাকবে। তখন আমরা বলছি স্পেসিফিক ফোবিয়া। একইভাবে ফিয়ারফুল অবজেক্টস অর সিচুয়েশন অ্যাক্টিভলি অ্যাভয়েড করতে হবে ফোবিয়ার জন্য। ফিয়ার কজ সিগনিফিকেন্ট ইমোশন ডিস্ট্রেস অর ফাংশন ইম্পেয়ারমেন্ট। যে কোনো যেটাই হোক, হ্যাঁ, এখন যদি আমার বাঘের ভয় লাগে, কিন্তু যদি বাঘের ভয়ের জন্য আমি সুন্দরবনে না যাই, তাহলে এটা কিন্তু স্পেসিফিক ফোবিয়া বলতে হবে। আমি সব জায়গা ঘুরে বেড়াই, কিন্তু সুন্দরবনে আমি কোনোদিন যাব না চিন্তা করি, কল্পনার মধ্যে চিন্তা করি, তাহলে আমরা স্পেসিফিক ফোবিয়া। DSM-5 এ যে স্পেসিফিক 5 টাইপের ফোবিয়ার কথা বলে, অ্যানিমেল হতে পারে, ন্যাচারাল এনভায়রনমেন্ট, ব্লাড ইনজেকশন, মেডিকেল কেয়ার অর ইনজুরি সিচুয়েশন, আদার প্রভোকিং এজেন্ট। যেমন হলো গিয়া ন্যাচারাল এনভায়রনমেন্টে হতে পারে, অনেক নাম আছে, স্ট্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া, ডেন্ড্রোফোবিয়া, অ্যানিমেলস এর ক্ষেত্রে ব্যাট্রোফোবিয়া, তারপরে সাইনোফোবিয়া, এইভাবে আছে। মেডিকেল ইকুইপমেন্টস, অনেকে ব্লাড দেখলে পট করে পড়ে যায়, অস্থির হয়ে যায়, একটা সিনকোপাল অ্যাটাক হয়ে যায়। সিচুয়েশনে হতে পারে যদি ক্লোজ ডোরে কেউ যায়, কোনোদিন সে প্লেনে উঠতে পারে, ক্লোজ স্পেস করতে পারে, তার জন্য খুব প্রনাউন্স মানুষ বিদেশ থেকে অনেক ইনভাইটেশন আসে কিন্তু যায় না। দ্যাট ইজ সাম সোর্স অফ দ্য স্পেসিফিক ফোবিয়াস। তারপরে যদি আমরা আসি প্যানিক অ্যাটাক, প্যানিক অ্যাটাক আসতে হবে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক অ্যাটাক মানে সাম সোর্স অফ দ্য cardiovascular and cardiovascular and neurological symptoms. বিশেষ করে cardiovascular and neurological symptoms সাথে কিছু associated respiratory symptom যদি হয়, এই সিম্পটমগুলো যেমন হলো shortness of breath, missing of beats, palpitation, dizziness, তারপর dryness of mouth, choking sensation, এই জিনিসগুলো হলো, এই সিম্পটমসটা হবে। অ্যাংজাইটির কাছে সবগুলোতে হবে, কিন্তু এই ক্ষেত্রে প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে এই জিনিসটা যখন শুরু হবে তার 10-15-20 মিনিটের মধ্যে পিকে চলে যাবে, আবার আস্তে আস্তে কিছু করো না করো আস্তে আস্তে কমে যাবে। এটাকে প্যানিক অ্যাটাক বলে। এই প্যানিক অ্যাটাকটাই যদি রিপিটেডলি আসে এবং মাসে 4টা হয়, তাহলে প্যানিক ডিসঅর্ডার বলে। অথবা এই প্যানিক অ্যাটাক একবার আসলো, কিন্তু সারা মাস জুড়ে একটা ভয় আতঙ্কে থাকে যে আমার যদি আবার প্যানিক অ্যাটাক হয়, এরকম সিচুয়েশন হয়, সেটাকে বলে প্যানিক ডিসঅর্ডার। The anxiety symptoms appears intermittently with their features of serious consequence, such as heart attack or stroke, nurse unrelated to any circumstances, are important features of panic attacks, that are the anxiety builds up quickly, and that যেগুলা বললাম আমরা, palpitation, তারপরে dizziness, the missing of beats, এগুলা, that symptoms are severe enough and person fears of catastrophic outcome, বলবে যে এটা যদি কিছু না করা যায়, সাধারণত এই জন্য হসপিটালাইজ বা মেডিকেল পার্সনের সিকটা খুব ফ্রিকুয়েন্ট এবং ড্রামাটিক হয় এবং খুব শর্ট লিভড হয়, খুব তাড়াতাড়ি করতে হবে যা চিকিৎসা। সেটা গেলে প্যানিক অ্যাটাক। এই প্যানিক অ্যাটাক কি যে বললাম 4বার যদি মাসে হয়, অথবা একবারই হলো কিন্তু মাস জুড়ে হয়, সেটা প্যানিক ডিসঅর্ডার বলছে। প্যানিক ডিসঅর্ডার সিম্পটমস আর আনএক্সপেক্টেড এন্ড রিকারেন্ট প্যানিক অ্যাটাকস হয়, ওরি অফ হ্যাভিং নিউ প্যানিক অ্যাটাকস যদি হয়, সেটাকে বলে প্যানিক ডিসঅর্ডার। এরপরে যদি জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমাদের যেগুলো পড়লাম আমরা, তার মধ্যে শুধু জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার জানলে কিন্তু সবগুলাই হয়ে যায়।
জেনারেল ডিসঅর্ডার যেগুলো ফিচার্স আছে সবগুলো ক্ষেত্রেই হবে। তার সাথে বললাম যদি ক্লোজ এরিয়া যদি হয়, ওপেন স্পেস হয় বা মানুষের বেশি ভিড় হয়, তা সেটাকে বলি, সেটাকে আমরা এগোরোফোবিয়া বলছি, এবং ওই জায়গাটা অ্যাভয়েড করি তাহলে এগোরোফোবিয়া। সোশ্যাল ফোবিয়া যদি তাকে স্ক্রুটিনাইজ করা যায়, স্ক্রুটিনাইজ করা হয় সেটা মনে করে, আর সাথে অ্যাংজাইটি ফিচার্স, অ্যাংজাইটি ফিচার্স থাকে, এবং সাথে ওই জায়গাটা যদি অ্যাভয়েড করা হয় তাহলে সোশ্যাল ফোবিয়া। স্পেসিফিক ফোবিয়া স্পেসিফিক সার্কামস্টেন্স, অবজেক্ট, সিচুয়েশন যদি হয়, সাথে হলো অ্যাংজাইটি ফিচার্স যদি থাকে, সাথে যদি হয় ওই জায়গাটা যদি আমরা অ্যাভয়েড করি তাহলে বলছি স্পেসিফিক ফোবিয়া। আর প্যানিক অ্যাটাক বলছি অ্যাংজাইটি ফিচার্স গুলোই থাকবে। এই প্যানিক অ্যাটাকস গুলা, এই অ্যাংজাইটি ফিচার্স গুলা ড্রামাটিক্যালি, বিশেষ করে কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি এন্ড নিউরোলজিক্যাল ফিচার্স গুলা, যদি অটোনমিক ফিচার্স গুলা যদি খুব তাড়াতাড়ি বেশি হয়, খুব তাড়াতাড়ি বেড়ে যায়, এবং এটা সার্টেন টাইমের মধ্যে মনে হয় আমার খারাপ কিছু হয়ে যাবে, আমি কন্ট্রোলে থাকতে পারবো না, সেটাকে বলি। এবং এটার জন্য যদি একবার হয় অথবা সারা মাস ধরে এটার জন্য ভয় আতঙ্কে থাকে, অথবা 4বার যদি হয় মাসে, সেগুলো প্যানিক ডিসঅর্ডার। আর জেনারেল ডিসঅর্ডার বললাম যে এই সিমটমস গুলা, পার্টিকুলার সিমটমস গুলা যদি 6 মাস ধরে এক্সাইটি থাকে তখন জেনারেল ডিসঅর্ডার বলে এটা। এবং এটাকে বলি ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি। আমরা বললাম আগে যে কোনোখানে, আমি অনেকেই বলে যে বাথরুমে যাইতে অ্যাংজাইটি হয়, তাড়াতাড়ি যাইতে হবে, কারণ যদি বাথরুম যদি পড়ে যায় আমি লজ্জা পাবো। আবার বাথরুমে যদি বাইরে হইতেও যদি আমার তাড়াহুড়ো করে আসি, এবং এটা একটা সিচুয়েশন, অনেকগুলো সিচুয়েশন এরকম হয়, হতে পারে তোমার খুব বাথরুম পাচ্ছে যাচ্ছ, আবার বাইরে হয়ে তুমি আবার কারোর সাথে অ্যাসাইনমেন্ট আছে, তুমি যাবা, তাই না? সেই ক্ষেত্রে তুমি এনজাইটি হবে, তাড়াতাড়ি আসতে হবে, এনজাইটি হতে পারে। কিন্তু যদি তুমি পারসিস্টেন্টলি এই জিনিসটা প্রত্যেকটা সিচুয়েশনে করো এবং 6 মাস ধরে কন্টিনিউ করো,
শেষের দিকে শোনা যাচ্ছে কি? জি স্যার। কি করো, ফ্রিকোয়েন্টলি কারেন্ট চলে যাচ্ছে, হচ্ছে না। আচ্ছা, তাহলে বলছি যে anxiety symptoms are persistent and are not restricted to or markedly increased in any particular set of circumstances যদি হয়, এটা বলছি। যে আগে যেটা বলছিলাম ওইটাই, নতুন কিছু না। symptoms of generalized worry or apprehension, muscle tension, autonomic arousal, যে autonomic arousal এর জন্য যে ফিচার্স আছে, severe cardiovascular features, respiratory features, genitourinary features, GI features, এগুলো আসবে। সাথে স্লিপ ডিস্টারবেন্স, এটা বললাম আর্লি ইনিশিয়েশন, difficulty in initiation of sleep or frequent breakdown of the sleep যদি হয়, সেই জিনিসটা হলো যদি হয় সেটাকে বলছি আমরা anxiety disorder। আদার ফিচার্সের সাথে কিন্তু অবসেশন থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, ডিভারেন্স থাকতে পারে। অবসেশন যদি থাকে, শুধু অবসেশন প্রবণ যদি হয় তাহলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হবে। ডিপ্রেশন যদি থাকে, ডিপ্রেশনের সাথে অ্যাংজাইটি থাকতে পারে। এইখানে যদি ডিপ্রেশনের ফিচার্স যদি অ্যাংজাইটি ফিচার্স ওভারওয়েট করে যায় তাহলে তো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ফিচার্স হতে পারে। এপিডেমিওলজি বলা হয় ফিমেল প্রোন বেশি বলা হয়, মিডল এজেড, এটা হলো মেইন। আর স্টেপ কেয়ার অ্যাপ্রোচ যদি হয়, এই অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি আমরা ডায়াগনোস করতে পারি, ফিচার্স গুলো 6 months together, more than 6 months, তখন জেনারেল ডিসঅর্ডার বলবো। চিকিৎসা করতে গেলে হলো কি ইন্টারমিটেন্ট আইডেন্টিফাই করতে হবে, আসলে অ্যাসেস করতে হবে। কিছু চার্ট আছে, হ্যামিল্টন রাইটিং স্কেল অফ অ্যাংজাইটি, ডিপ্রেশন যেরকম আছে, তাহলে এই ফিচার্স গুলো দিয়ে করতে পারে। এডুকেশন অ্যাবাউট দ্য গ্যাপ এন্ড ট্রিটমেন্ট অপশনস, অ্যাক্টিভ মনিটরিং করতে হবে। সাধারণত অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে যেটা ভালো হয় বিহেভিয়ার থেরাপি, তাকে বলা ডিজিজ কাউন্সিলিং করা, যে অ্যাংজাইটি হতে পারে, অ্যাংজাইটিটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ইনঅ্যাপ্রোপ্রিয়েট তাকে ডেসক্রাইব করা। অ্যাংজাইটি থাকতেই পারে, কিন্তু এক্সেসিভ অ্যাংজাইটি হলে এইভাবে এই ফিচার্স গুলো আছে, এটা বলা। আর একটা হলো বিহেভিয়ার থেরাপি। বিহেভিয়ার থেরাপি মানে কি, আমরা যদি দৌড়াই, হার্টবিট বেড়ে যায়, হ্যাঁ, অস্থিরতা লাগে, ডিজিনেস হয়। কিন্তু আমি যদি রুটিনলি দৌড়াই তাহলে সেটা হলো গিয়া কি বলে, তখন রেগুলেট হয়ে যায়। যারা অ্যাথলেটদের কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হয়, তাই না, বা হলো গিয়া কি হয় না, টেকিকার্ডিয়া হওয়ার কথা হয় না। তো সেই জিনিসটা যদি হয়, সেটা সেই ক্ষেত্রে আমরা হলো গিয়ে আগে থেকে অ্যাংজাইটি প্রোন যারা, তাদেরকে যদি এক্সারসাইজ করতে বলি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে বলি, দৌড়াইতে বলি, সাঁতার কাটতে বলি, হ্যাঁ, তাহলেই কিন্তু অনেক দূর আমরা অ্যাংজাইটি কমে যায়। তার মানে হলো অ্যাংজাইটি যখন হবে তখন মাসল টেনশন হয়। আগে যদি আমি মাসল টেন্স করে রাখতে পারি, তাহলে যখন অ্যাংজাইটি হবে তখন ওখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি মাসল টেনশন হবে না, যার জন্য মাসল তারপর হলো হার্টবিট বেড়ে যাওয়া, এগুলা কমে যাবে। লো ইন্টেন্সিটি সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, পিওর সেলফ হেল্প এন্ড গাইডেড সেলফ হেল্প। গ্রুপ সাইকো এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। সে অ্যাংজাইটি হলে কে কিভাবে ম্যানেজ করে এটা যদি বলে, এবং যে যেভাবে করে, তারও একই অ্যাংজাইটি, আমারও একই অ্যাংজাইটি, সে তো এইভাবে ম্যানেজ করে, তাহলে আমি এইভাবে ম্যানেজ করি, সেটা কিন্তু গ্রুপ সাইকোলজিক্যাল ইন্টারভেনশন খুব ইম্পর্টেন্ট। আর কিছু ক্ষেত্রে আমরা হলো গিয়া চিকিৎসা দেওয়া যেতে পারে। আমরা বললাম অ্যাংজাইটিস যদি দেই, সেক্ষেত্রে হতে পারে অ্যাংজাইটিস মানে বিটা ব্লকার হতে পারে। যদি সবচেয়ে খুব তাড়াতাড়ি করতে হলে বেনজোডাইপাইন, আর যদি তারপরে যদি একটু বেশি সময় করতে হয় তাহলে অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেসেন্ট লো ডোজে। আর তার চেয়ে বেশি সময় যদি আমরা মানে অ্যাংজাইটিস ইউজ করতে হয়, সেটা বিটা ব্লকার, ইফ নট আদারওয়াইজ কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাংজাইটি করতে গেলে যে বললাম ফার্মাকোথেরাপি আছে, সাইকোথেরাপি আছে। ফার্মাকোথেরাপির কথা বলছি, এসএসআরআই, এসএনআরআই, বেনজোডাইপাইন, বিস্ফোরণ, এটা কিন্তু সবচেয়ে ভালো বেনজোডাইপাইন মেইন, কিন্তু বললাম এটা টলারেন্স ডিপেন্ডেন্ট ডেভেলপ করতে, তার জন্য আমরা বেশি ইউজ করি না এসএসআরআই, এসএনআরআই বা বিস্ফোরণ ইউজ করি। সাইকোথেরাপি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি। কেন অ্যাংজাইটি হয়, কিভাবে অ্যাংজাইটি হয়, কি করলে অ্যাংজাইটি কমে যায়, কোন সিচুয়েশনে হয়, এটা যদি বলি, তাকে আইডেন্টিফাই করে দিই, সে নিজে যে এটা নিজেকে কারেকশন করে আনতে পারবে। আর সিবিটির কথা বলছি, আর কিছু না। আর হলো বিশেষ করে বিহেভিয়ার থেরাপি। তো আমার মনে হয় এইখানে আমরা যে জিনিসটা আমরা আলাপ করছি, সেই জিনিসটা হলো গিয়া অ্যাংজাইটি, নর্মালি অ্যাংজাইটি থাকবে। অ্যাংজাইটি কিন্তু মানুষের লাইফ আগানোর জন্য একটা ওয়ে। এই অ্যাংজাইটি যখন বেশি হয়ে যায়, তখনই আমরা বলি ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার বলছি। হ্যাঁ, তাহলে অ্যাংজাইটি একটা ভালো একটা জিনিস,
এটা সিমটম, কিন্তু এই অ্যাংজাইটি যখন বেশি হয়ে যায় অথবা 2 মাস প্রলং হয়ে যায় তখন হয়। অ্যাংজাইটি যদি চিকিৎসা না দেই, লং টার্ম অ্যাংজাইটি যদি চিকিৎসা না দেয়, সেই ক্ষেত্রে সিস্টেমিক ডিসঅর্ডার হয়, ব্রঙ্কিয়াল এজমা হয়, ডায়াবেটিস হয়, তারপর হলো গিয়ে হাইপারটেনশন হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা আগের থেকে যদি অ্যাংজাইটি রিলিভ না করি, আমরা যদি নর্মালের মধ্যে না আনি, তাহলে এই সিস্টেমিক ডিসঅর্ডার হতে পারে। তোমরা জানো কিনা জানি না, যখন কিনা কোনো কারোর যদি গ্যাস্ট্রিক আপসেট হয়, পিউডি হয়, তার ক্ষেত্রে অ্যান্টি আলসারিন ইউজ করো, আর একটা হলো সাথে শুধু অ্যান্টি আলসারিন, একটা হলো অ্যান্টি আলসারিন সাথে অ্যাংজিওলাইটিক ইউজ করো। তাহলে যারা অ্যাংজিওলাইটিক ইউজ করে সাথে অ্যান্টিসাইকোটিক অ্যান্টি আলসারিনের সাথে, তার আলসার হিলিং বা সিমটম রিলিভিং প্রপার্টিস খুব র্যাপিড হয়। তোমাদের যদি কোয়েশ্চেন থাকে বলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? স্যার আলসার পিউডির সাথে অ্যানজাইটি দিলে কি মানে স্ট্রেস রিলেটেড আলসার এটা প্রিভেন্ট হয়? প্রিভেন্ট হয় বলি নাই, আমরা বলছি যে রিলিভ হয় স্ট্রেসে বেশি হলো গিয়া সেক্রেশন হয়। স্ট্রেস যদি হলো গিয়ে, এটা বলতে গেলে অনেক লম্বা। স্ট্রেস মানে তুমি এন্ডেঞ্জারে পড়ে যাচ্ছ, তুমি ভয়ে আতঙ্কে আছো, তাই না? তুমি হিউম্যান বিং, কিন্তু তুমি অ্যানিম্যাল। তুমি পেটে যাই যাও তাহলে হজম হয়ে যায়। তো পেটে অ্যাসিডিটি হয়, তোমার যদি যখন তুমি অ্যাংজাইটি হয়, তোমার অ্যাসিড ফর্ম করে, তুমি যদি তাকে খেয়ে ফেলো, কিন্তু একটা কিছুকে খেয়ে ফেলো, পেটে ভরে ফেলো, ওই জিনিসটা ওই অ্যাসিডিটি তাকে হজম করে ফেলবে, তাই না? নর্মালি এটাই তো হয়, অ্যানিমেল ওয়ার্ল্ডে তো এটাই হয়। তাহলে আমি যখন কি হবে, আমার যখন স্ট্রেস হবে, তখন সেক্রেশন বেশি হবে, আমরা অ্যাসিড সেক্রেশনটা বেশি হবে। তো এই অ্যাসিড সেক্রেশন যদি হয়, আমার যদি পেপটিক লেয়ার, যদি পেপটিক যে আলসারকে বলে স্টোমাকের যে লেয়ার যদি অ্যাসিডিটি বেশি হয়, তাহলে কিন্তু আমাদের এই স্টোমাকের কন্টেন্ট যেটা কি হয়, প্রোটেকশন যেটা হয়, সেটা ইনভেড করে মাসল কিন্তু প্রোটেক্ট কি করবে, ইনজুরি করবে, তখন তো স্ট্রেস আলসার হয়। তাহলে আমি যদি স্ট্রেস ফিল না করাই, তাহলে এই সেক্রেশনটা কম হবে, কাজেই আমাদের স্ট্রেস আলসার হওয়ার সম্ভাবনাও কমে যায়। তো এই জন্য আলসারেশন যাদের হয় বা স্ট্রেস আলসার হয়, তাদের সাথে শুধু অ্যান্টি আলসারের সাথে আলসারেন দেওয়া আর অ্যান্টি আলসারের সাথে অ্যান্টিবায়োটিক দেওয়ার মধ্যে, যারা অ্যান্টি আলসারেন এবং অ্যান্টিবায়োটিক দেয়, তাদের কিটা হিলিং ক্যাপাসিটিটা বেশি হয়ে যায়, সেটাই বলছি। এটা যদি আলাপ করতে অনেক লম্বা আলাপ। কারো কিছু বলার আছে? স্যার স্যার অ্যাংজিওলাইটিক স্যার কতদিন ব্যবহার করতে পারবো, মানে দীর্ঘদিন যদি ব্যবহার করি, মানে এটা কি আমরা সাধারণত বলি অ্যাঞ্জিওলাইটিক, তো আমরা বলছি টিপিক্যাল অ্যাঞ্জিওলাইটিক হলো গিয়ে বেনজোডায়াপাইন, তার বাইরে আছে অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্টস, এটা লো ডোজ, ভেরি লো ডোজে। অ্যান্টিসাইকোটিক যদি ডোজেই পায়, তাহলে অ্যান্টিসাইকোটিক কাজ করে। অ্যান্টিডিপ্রেসেন্ট যদি ডোজ মতো পড়ে, তাহলে অ্যান্টিডিপ্রেসেন্ট কাজ করে। কিন্তু অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট যদি কম ডোজে দেই, 1/10, 1/4, 1/7 এরকম যদি ইউজ করি অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট ডোজের, তাহলে অ্যাঞ্জিওলাইটিক হিসেবে কাজ করে। আর বিটা ব্লকার তো কাজ করে একটা, আর বেনজোডায়াপাইন যদি ইউজ করি, তাহলে হলো গিয়ে শর্ট, যেমন যে প্লাজমা হাফ লাইফ কম, তার খুব কম সময় ইউজ করতে হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, হাইয়েস্ট 2 সপ্তাহ। তার চেয়ে আমরা সাইকিয়াট্রিস্টরা অনেকে ইউজ করে, তো সেটার ক্ষেত্রে তাহলে আস্তে আস্তে কমাতে হবে, টলারেন্স ডিপেন্ডেন্স ডেভেলপ করে পট করে সাধারণত 2 সপ্তাহের মধ্যে ইউজ করলে আমরা ইউজ করতে পারি। 1 মাস পর্যন্ত ইউজ করতে চাইলে অ্যান্টিসাইকোটিক ইউজ করতে পারি, অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করতে পারি। 1 মাসের চেয়ে বেশি 2 মাস 3 মাস যদি ইউজ করতে পারে, বিটা ব্লকার ইউজ করা যেতে পারে। স্যার বাজারে যে যে মানে ফ্রেনজিট পাওয়া যায়, ফ্লুপেন্টিক্সল, এটা কি মানে ইয়া হিসাবে অ্যানজিওলাইটিক হিসাবে? ফ্লুপেন্টিক্সল, মেলিট্রিসিন, ফ্লুপেন্টিক্সল ইজ অ্যান্টিসাইকোটিক, এটা ভালো, সমস্যা নাই, কিন্তু মেলিট্রিসিনটা সমস্যা। তো এই জন্য এটা অ্যাডিকটিভ প্রপার্টিস আছে, তার জন্য আমরা ফ্লুপেন্টিক্সল মেলিট্রিসিনটা আমরা অনেক সময় এডিকশন হয়ে যায়, তার জন্য উইথড্র করতে সমস্যা হয়। সেই জন্য আমরা ফ্লুপেন্টিক্সল মেলিট্রিসিন কিন্তু অনেক কান্ট্রিতে ব্যান্ড, এটা ইউজ ব্যান্ড আইটেম, এটা ইউজ করে না, আমাদের এখানে চলে। কিন্তু আমরা চাই এটা যাতে আমরা দেখবা সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশনে এটা খুব কম আসে,
জেনারেল প্র্যাকটিশনারে আসে, তো এটাও অ্যাভয়েড করলে ভালো। বরঞ্চ ফ্লুবেনথিসল দেওয়া যেতে পারে, ফ্লুবেনথিসল কিন্তু সেন্টিক্স নামে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, এটা হতে পারে, কিন্তু ফ্লুবেনথিসল মেট্রিক্স না, শুড বি অ্যাভয়েডেড। স্যার এপিলেপসি বা সিজারের জন্য যদি লং টার্ম বেনজোডায়াজেপাইন ইউজ করে তাহলে ওইটার কি পরে কোনো সাইকিয়াট্রিক ইফেক্ট করতে পারে? যে কোনো না না, এখন হলো গিয়ে একটা জিনিস দিতে গেলে আমরা ভালো মন্দ দুটোই যাচাই করি না, ভালো ওয়েটটা কি মন্দের ওয়েটটা কি। আমার যদি অ্যাডজাং হিসেবে আমি যদি বেনজোডায়াজেপাইন ইউজ করতে হয়, অ্যাডজাং হিসেবে, অ্যাডজাং অ্যাডন থেরাপি হিসেবে যদি ইউজ করতে হয়, একটা কি পার্সিয়াল জিটিসিএস আছে, সেই ক্ষেত্রে হলো গিয়ে ফার্স্ট লাইন ড্রাগ আছে, তারপরে থার্ড লাইন ড্রাগ হিসাবে তুমি বেনজোডায়াজেপাইন দিলা, সেক্ষেত্রে তো এটা দিতে হবে। আমার অ্যাডন থেরাপি তো আনডিজে দেয় না, একটা অ্যান্টিসাইকোটিক অ্যান্টি এপিলেপসি হচ্ছে না দেখি তো এটা দেই, সেক্ষেত্রে এটার ফিট তো আমার জানতে হবে, আমার লং টার্ম ইউজ করতে হবে, সেইখানে আমার ডিপেন্ডেন্স টলারেন্স দিয়ে আমি হিসাব করবো না তো, বুঝা গেছে কিনা? আমার তো লাইফ থ্রেটেনিং এটা, কিন্তু ডিপেন্ডেন্স টলারেন্স তো লাইফ থ্রেটেনিং না। তো সেই ক্ষেত্রে আমি ইউজ করবো, অবশ্যই জাজমেন্ট করবো, নিজেকে জাজ করবো, জাজ করে ইউজ করবো। হ্যাঁ, আর যদি মনে করো না আমার দরকার নাই, ড্রাগ যখন উইথড্র করবো তখন আমরা হয়তো উইথড্র করবো, হয়তো অ্যাডজাংটা আগে, অ্যাডন থেরাপির অ্যাডজাংটা আগে আস্তে আস্তে উইথড্র করবো, আস্তে আস্তে তারপরে যখন অ্যান্টি ইপিলেপটিক আস্তে আস্তে উইথড্র করবো। এখানে এখানে পট করে উইথড্র করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কারো যদি কোনো কোয়েশ্চেন না থেকে মনে হয় অন্য কোনো ক্লাস ওয়েট করতে মনে হয়, আমি কুইট করি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ভালো থেকো।